আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমরা অনেক কান্না করছি, এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই। নির্বাচন আগেই গণহত্যার বিচার চাইলেন গুম খুনের শিকার পরিবারগুলো। গণজমায়েত কর্মসূচিতে সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক। তারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলণ্ঠিত না হয়। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। জনগণের ম্যান্ডেট নয়, সিদ্ধান্ত ছিল রাজনৈতিক, বললেন অতিরিক্ত অ্যাটর্নি। র্যাব বিলুপ্তির আহ্বান বিএনপির পুলিশ সংস্কার কমিটির। কুমিল্লায় বিভাগীয় সম্মেলনে আগামীতে জবাবদিহিমূলক সরকার গঠনের তাগিদ তারেক রহমান। দামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। সমতা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে নিতে ছাড় দিতে হবে দুদেশকেই, মত বিশ্লেষকদের। মিডিয়ার মিথ্যাচার বন্ধ করে ভূমিকা নিতে হবে দিল্লিকে। ক্ষোভগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি, ভারত সে বিষয়ে সচেষ্ট না হয়, তাহলে কিন্তু এই টানাপোড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে। বাস্তবতা মেনে তেলের দাম বাড়ানো হয়েছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার। ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন যমুনার তৌহিদ হোসেন। স্মরণকালে সবচেয়ে বড় পরিসরে ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া। দামেস্ক সহ বিভিন্ন এলাকায় প্রায় 250 লক্ষ বস্তুতে বোমা বর্ষণ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা গুম খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার। বিচারের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে। ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে মানবাধিকার দিবসের গণজমায়েত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন, যেখানে অংশ নেন 24-এর আন্দোলনে আহত ও নিহতের স্বজনরাও। কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না 12 বছর ধরে। সন্তানকে তুলে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরপর আর ফিরে আসেনি। সুদূর নোয়াখালী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন ছেলেকে যারা গুম করেছেন তাদের বিচার চাইতে। যেভাবে পারে আমার ছেলেটারে যেন আমাকে ফিরিয়ে দেয়, যদি নাও ফিরিয়ে দেয় আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। হতভাগা এই মায়ের মতো হাজারো ভুক্তভোগী ও তাদের স্বজনদের নিয়ে গণজমায়েতের ডাক দেয় মায়ের ডাক। মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, পিলখানায় হত্যা, 15 বছর ধরে বিএনপি জামাত সহ সব বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহত পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল বিগত সরকারের অত্যাচারের আর্তনাদ। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমরা অনেক কান্না করছি। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? গণজমায়েতে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে বিদেশ যেতে সহায়তা করেছে তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলণ্ঠিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলণ্ঠিত না হয়।
মায়ের ডাকের ঐতিহাসিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের। সবাই গুম খুন থেকে শুরু করে ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের অঙ্গীকার করেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি পাশে ওই ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই রাজনীতির লড়াই চলবেই। তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে। আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না। কর্মসূচিতে সারা দেশ থেকে বিএনপি জামাতের আহত নিহতের স্বজন ও ভুক্তভোগীরাও অংশ নেন। যতদূর মনে পড়ে, মায়ের ডাকের এই সংগঠনটি তারা প্রেস ক্লাব কেন্দ্রিক বা ছোটখাটো মানববন্ধন বা সভা সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়েই চলত। এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এই কর্মসূচি মনে করিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে যে বাংলাদেশে গুম খুন বা আনুষঙ্গিক নানা কারণের ভুক্তভোগী হাজারো মানুষ, যারা এক মঞ্চে এক ব্যানারের নিচে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদেরকেও আনতে পেরেছে। তাদের সবার এখন একটাই দাবি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর ইতিবাচকভাবে বদলাতে শুরু করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি এবার ছবির ফ্রেমে ও বই আকারে বের করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতি বদলাতে সবার সমান অংশগ্রহণ ও দায়িত্বের কথা জানান বক্তারা। মানবাধিকার সংগঠন অধিকার বলছে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২,৬৯৯ জন। একই সময়ে গুম হয়েছেন ৬৭৭ জন, কারাগারে মৃত্যুবরণ করেন ১,০৪৮ জন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের তালিকা সহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে এই সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যাবে। এমন কালো অধ্যায়ের পর এবারই প্রথম বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল তা উঠে আসে শিল্পীদের গ্রাফিতিতে। সেই গ্রাফিতি ফ্রেমে বাঁধা ছবিতে ও বইয়ে তুলে এনেছে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত হেড অব ডেলিগেশনের বাসায় এক আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নেন সুশীল সমাজ ও কূটনৈতিক ব্যক্তিরা। আমি কি করলাম, ইট ওয়াজ নট অ্যাট অল। আমাকে কেউ দেখলো না দেখলো কি করলো এটা আমার কোনো ফোর্টেতেই ছিল না। এবং এমনও হয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি, আর্ট করেছি, আমি ছবিও তুলিনি, বিকজ ইটস নট লাইক এটার জন্য আমি করছি না। তো তারপরে 5th অগাস্টের পরে যেটা হয়েছে তখন তো সবাই হ্যাঁ খুশি, আচ্ছা ঠিক আছে, ইট হ্যাপেন্ড, উই মেড ইট। রাস্তাঘাটে ছোট বাচ্চা থেকে নিয়ে এসে স্ক্র্যাপিং দ্য ওয়ালস টু সিনিয়র সিটিজেন গিভিং আস ওয়াটার। সো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য হোল city to whole country coming one together and for all. আয়োজকরা বলছেন ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের সময় ও আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভয়াবহ শঙ্কা ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। তরুণরা সেখানে কাজ করেছে, বদলেছে দেশের পরিস্থিতি। তরুণ শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে চিত্রাঙ্কন করেছে, যা তাদের মানবাধিকার, মৌলিক অধিকার, জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি দৃঢ় অবস্থানকে প্রকাশ করে। এই ঘটনাগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রশংসনীয় ছিল। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে, এমন আয়োজন বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে দারুণ বার্তা। মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণাপত্র, যা এখন ৭৬ বছর পূর্ণ করেছে, আমাদের মৌলিক স্বাধীনতা সুরক্ষায় নীতিমালা ও কার্যক্রম গঠনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে। একটি বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য এবং ভূ রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জ ক্রমবর্ধমানভাবে দেখা দিচ্ছে, সেখানে এটি আরও প্রাসঙ্গিক। মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও জনগণের গুরুত্বের কথাও তুলে ধরেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, জনগণের ম্যান্ডেট নয়, রাজনৈতিক কারণেই ছিল এই সিদ্ধান্ত। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে 2020 সালের 10 মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। মঙ্গলবার এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। অতিরিক্ত অ্যাটর্নি বলেন, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয়। জয় বাংলাকে আওয়ামী লীগ দলীয় স্লোগান বানায়। বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না বলেও জানান এই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। বিচার বহির্ভূত হত্যা, গুম, হয়রানি এবং অপেশাদার আচরণের জন্য গেল 15 বছর সমালোচনার শীর্ষে ছিল র্যাব ও পুলিশ। জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে আরও সংকটে পড়ে বাহিনীর ভাবমূর্তি। অভিযুক্ত পুলিশ সদস্যদের কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের। সেই প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপি গঠন করে সাবেক সচিব, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে 5 দফা প্রস্তাব। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় ভারতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে। সুতরাং এই মুরব্বিয়ানা অথবা আমাদের উপর খবরদারি, এটা ভারতকে পরিহার করতে হবে। ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর রাজধানীর মানিক মে এভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে, এমন ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য আগামী 16 ডিসেম্বর মানিক মে এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। সবার জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি, যাতে গান পরিবেশন করবেন জেমস, হাসান, জেফার, কণাসহ লালন ও বাউল শিল্পীরা। সোলস, শিরোনামহীন, আর্টসেল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চায় আগামী দিনে দেশে জবাবদিহিমূলক সরকার আসুক, তবেই পূরণ হবে জনগণের প্রত্যাশা। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র সংস্কারে 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে নেতাকর্মীদেরকেই।
রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় কুমিল্লায়। এতে অংশ নেন জেলা ও সাংগঠনিক বিভাগ পর্যায়ের প্রতিনিধিরা। জানতাম স্বৈরাচার বিদায় হবে। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তুলে ধরে। আগামী দিনে দেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে। জনগণের সেই আস্থা বিশ্বাস ধরে রাখার দায়িত্ব নিতে হবে নেতাকর্মীদেরকেই। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকার যারা দলের নেতাকর্মী, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। গত 15 বছরে দল ও নিজ পরিবারের উপর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, এখনো সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং ভোট ডাকাতি নিশিরাত দামি ভোট। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভালো কিছু। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলেছে? প্রত্যাশা অনুযায়ী সম্পর্কে টানাপোড়েন কমার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হলে দুদেশেরই ছাড় দিয়ে জনগণের জন্য সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, মিথ্যাচার বন্ধ করে সেই সম্পর্কে এগিয়ে নিতে ভারতকেই এগিয়ে আসতে হবে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্কে শীতলতার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর। সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার পাশাপাশি ভারতীয় মিডিয়ার অপতথ্য ও মিথ্যাচার বন্ধে কড়া বার্তা দেয় বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনের ভুল সংবাদ নিয়েও দিল্লিকে বলা হয় ঢাকার পক্ষ থেকে। তারপরও প্রতিবেশী দেশটির মিডিয়ায় মিথ্যাচার চলছেই। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি ভারতের। দুদেশের মধ্যে সম্পর্কের এই অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিবের আনুষ্ঠানিক সফরকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? প্রথমেই তিনি বলেছেন যে আমরা দুদেশের সম্পর্ককে উন্নত করতে চাই এবং স্বাভাবিক করতে চাই, তো সেটা একটা পজিটিভ মেসেজ আমার মনে হয়। বাট একই সঙ্গে উনি বলেছেন যে কি কি বিষয়গুলি উনি সামনে নিয়ে আসতে চান, সেখানে আমার মনে হয় আমাদের দিকে কোনো ক্ষেত্রে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে। বাংলাদেশে যে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন, সেটি তিনি বলেছেন, সেটা আবার তিনি তার উপর জোর দিয়েছেন। তো এটি আমার কাছে মনে হয়েছে যে ভারত তার আসলে অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত কতখানি, সেটি নিয়ে আমাদের মনের মধ্যে কিছুটা সন্দেহ বা চিন্তা দেখা দিয়েছে, কিছুটা আমরা কনসার্ন। দিল্লিতে বসে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়ে আলোচনায় অস্বস্তি আছে ভারতের। ভারত তাকে সম্ভবত অতিথির মর্যাদা দিয়ে রেখেছে, তো সেইখানে একটা আমাদের সঙ্গে ভারতের একটা পার্থক্য তো রয়েই গেছে। তো সেইটা ভারতের দিক থেকে আমি শুনিনি যে এখন পর্যন্ত রিজলভ করা হয়েছে। আমরা খুশি হতাম যদি এটা রিজলভ হতো। প্রফেসর ইউনুস তিনিও একাধিকবার ভারতকে নানানভাবে বুঝিয়েছেন যে এটি আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের এক ধরনের অস্বস্তি রয়েছে। তো ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমরা এটিও দেখতে চাই ভারত আসলে কিভাবে এটিকে হ্যান্ডেল করে এবং কি ডেলিভার করে শেষ পর্যন্ত। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুদেশের সম্পর্ক উষ্ণ করা কঠিন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে না হলেও টানাপোড়েন যা ছিল সেটার বরফ যেহেতু ভেঙে গেছে, ক্রমান্বয়ে আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যেতে পারি। ক্ষোভগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি, ভারত সে বিষয়ে সচেষ্ট না হয়, তাহলে কিন্তু এই টানাপোড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে। তবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণ হওয়া উচিত বলে মনে করেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের 6 সদস্যের বেসরকারি নির্বাচনী সংস্থা। রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির দপ্তরে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত চলা এই সাক্ষাতে নানা বিষয়ে আলোচনা হয়। কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ জানান, আলোচনা হয়েছে দুই দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশ কিভাবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষতা নিশ্চিত করবে এসব বিষয়েও আলোচনা হয় তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি। তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থায় দেশটির সাবেক 3 সংসদ সদস্য ও আইনজীবীও ছিলেন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। মঙ্গলবার মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর শফিকুর রহমান ইরানের রাষ্ট্রদূতকে দেশের সার্বিক পরিস্থিতি অবহিত করেন। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির বলেন, দুদেশের বাণিজ্য সম্প্রসারণ আরও কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্বের যেসব মুসলিম দেশে সমস্যা হচ্ছে তার সমাধানেও আলোচনা হয়। জামায়াতের উচ্চ পর্যায়ের একটি দল ইরান সফর করবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত 764 জনকে সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিটি। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের অনেকেই আবেদন করেছিলেন। আবেদনগুলো যাচাই বাছাই করে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটি প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদা গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের 3 মাস সময় দেওয়া হয়। প্রশাসনের যে রদবদল, এটা একটা নিয়মিত প্রক্রিয়া। এই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রশাসনের অনেকগুলো রদবদল হয়েছে, কয়েক হাজার রদবদল হয়েছে এবং এই রদবদলটা চলমান রয়েছে। যখন সরকার যেখানে প্রয়োজন মনে করছে সেখানে কাউকে পদোন্নতি দিচ্ছে অথবা বদলি করছে অথবা নতুন করে কাউকে পদায়ন করছে। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি করা হয় 20 কোটি টাকা জরিমানা। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমান। মঙ্গলবার তাকে দেয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন। 40 কোটি টাকা সে তারেক রহমানের অ্যাকাউন্টে কিছুই হলো না, তাহলে কিভাবে মানি লন্ডারিং হয়? এই গ্রাউন্ডে খালাস দিয়েছে। আবার হাইকোর্ট ডিভিশন ডিফারেন্ট ভিউ নিয়েছে, যে নিয়ে তাকে আবার জেল দিয়েছে। এটা কোর্ট টু কোর্ট, এটা আসলে আমাদের এ ব্যাপারে কিছু বলা উচিত না। কোর্ট তাদের নিজস্ব বিবেচনা, সাক্ষী সাবত সব মিলায় পর্যালোচনা করে তারপরে রায় দেয়। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 7 বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম। তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। হিসাব খোলা ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছে তা খতিয়ে দেখতেই এই তলব। তাছাড়া এই ট্রাস্টের টাকা কি কাজে ব্যবহার করা হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই বেরিয়ে আসে বিগত সরকারের নানা দুর্নীতির খবর। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 3 মাসের জামিন দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় গত 29 সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 6 নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন। বিএনপি নেতা দুলুর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও পরে সাজা দেওয়া হয় দুলুকে। জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছর সাজা দেয় এবং ওনার সঙ্গে আরও 83 জনকে 10 বছরের সাজা দেয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এই মামলাটি আমরা আপিল করি এবং আপিল শুনানি অন্তে আজকে রায় দিয়েছে। মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করার পর প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া দুদকের অপর 2 কমিশনার হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং 2 কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও কমিশনার মোসাম্মদ আসিয়া খাতুন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও 2 কমিশনারের পদ খালি ছিল। ডক্টর M A মোমেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহীত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। মঙ্গলবার সকালেই সেটি অনুমোদন করা হয়। বাস্তবতা মেনে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই ভোজ্য তেলের দাম লিটারে 8 টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি স্বীকার করেন আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার, তবে আগামীতে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিতে কাজ চলছে। রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। আয়োজনে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। দ্রুত একটা নির্বাচন করা। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণ তুলে ধরেন। গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন উপদেষ্টা। জানান, ভবিষ্যতে দাম নিয়ে যে কোনো ধরনের সংকট এড়াতে কাজ করছে সরকার। অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছরের জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মতো জবাবদিহিতামূলক সরকার আগে কখনো ছিল না। দ্রব্যমূল্য কমাতে সরকার একনিষ্ঠভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসছে কিনা আমি জানি না। আমরা আমাদের যেগুলো কাজ যা করছি, যা হচ্ছে, আপনি আগে দেখেছেন তো যে আগের প্রাইম মিনিস্টার আপনি কয়টা প্রেস রিলিজ পেতেন। আমাদের এখানে যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা প্রেস রিলিজ দিচ্ছি। ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় জানান বিজয়ীরা। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ, কারণ এই নতুনত্ব কাজগুলো ক্ষেত্রে আনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে নতুনত্ব আনার ক্ষেত্রে তারা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আগামীতে যাতে আরও ভালো রিপোর্ট করতে পারি, সেই জন্য এই পুরস্কার আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে কাজ দেবে। আজকে যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমি এই সুযোগটা হাতছাড়া করে নাই, মাকে নিয়ে এসেছি আমি সাথে করে, খুব ভালো লাগছে।
শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে কাল থেকে মাঠে গড়াচ্ছে এনসিএল টি-20 এবারের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মঙ্গলবার নিজেদের ঝালিয়ে নিয়েছে 8 দলের ক্রিকেটাররা। জমকালো আয়োজনে জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়করা জানান নিজেদের ভাবনার কথা। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে জানাচ্ছেন হাসানুল মারুফ। দুটি পাতা একটি কুড়ি, চায়ের শহর, চা বাগানের শহর। শিশির ভেজা সকালে সিলেটে বুধবার থেকে শুরু হচ্ছে এনসিএল এর টি-20 টুর্নামেন্ট। 2010 সালের পর আবারও আলোর মুখ দেখছে এই টুর্নামেন্ট, যেখানে এই সোনালী ট্রফির জন্য লড়বে 8টি দল। মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন সকালে 9টা থেকে শুরু হয় অনুশীলন। একে একে ঢাকা মেট্রো, বরিশাল, সিলেট সহ বাকি দলগুলো আসে অনুশীলনে। একসাথে এত দল থাকায় আউটার স্টেডিয়ামে অবশ্য দূর থেকে বোঝা বড় কঠিন ছিল কোন দল কোথায়। বিকেলে প্রায় 4টার দিকে মূল মাঠে জার্সি পরে আসেন 8 দলের 8 অধিনায়ক। ট্রফি সমেত ফটো সেশন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অধিনায়করা। প্রায় 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটার জন্য। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি-20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ন, তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার। রাত পোহালেই নতুন সকালে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের নতুন এক টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার যে ভিন্ন কিছুর অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চায়ের শহরে ক্রিকেটের নতুন এক সূচনা। 14 বছর পর মাঠে গড়াচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেট নিয়ে যেখানে অভিযোগের শেষ নেই, সেখানে এই টুর্নামেন্ট দিচ্ছে ভিন্ন কিছুর বার্তা। যদিও বিসিবির নানা উদ্যোগের ভিড়ে নিশ্চয়ই নজরটা থাকবে ক্রিকেট আর ক্রিকেটারের উন্নতি কতটুকু হচ্ছে সেদিকেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজে খবর। সিরিজে সমতা আনার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 26 রান। টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই এই ম্যাচে পেসার তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম। উইন্ডিজের হয়ে অভিষেক হচ্ছে পেসার মার্কুইনো মিন্ডলের। এর আগে প্রথম ওয়ানডেতে 294 রানের সংগ্রহ পেয়েও জিততে পারেনি বাংলাদেশ। 5 উইকেটের সহজ জয়। বাংলাদেশের বিপক্ষে টানা 11 ম্যাচ পর জয় খরা কাটিয়েছে উইন্ডিজ। সিরিজে ইনজুরির কারণে অভিজ্ঞ মুশফিক ও নাজমুল শান্তর সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে কাতারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সোমবার সন্ধ্যায় দোহারে এক হোটেলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠককালে আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন ডক্টর খলিল। বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্বের মনোযোগ আকর্ষণ এবং প্রচেষ্টা প্রয়োজন। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। সকালে আগুরগাঁওয়ে ইউনিসেফ ভবনের সামনে প্রতিবাদী এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ এবং মর্নিং রাইডার্সের ব্যানারে সকালে একটি সাইকেল র্যালি করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে বিরতি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বমোড়লরা সবসময় নীরব। ইউনিসেফ শিশু অধিকার নিয়ে কাজ করলেও গাজার নিপীড়িত শিশুদের বেলায় তাদের কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। চন্দ্রিমা উদ্যান ঘুরে আবারও টিএসসিতে শেষ হয় সাইকেল র্যালি। স্মরণকালের সবচেয়ে বড় ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া। বাশার আল আসাদের পতনের সুযোগে দামেস্ক সহ বিভিন্ন এলাকার প্রায় 250 লক্ষ বস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এমনকি সিরিয়ার রাজধানী উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্ক বহর, এমন দাবিও করছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। হামলার ফলে দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও মনে করা হচ্ছে। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে প্রকম্পিত সিরিয়া। সোমবার রাতভর চলে ইসরায়েলি তাণ্ডব।
বাশার আল আসাদের পতনের পর অকার্যকর সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সুযোগে দেশটিতে চলছে ইসরায়েলি আগ্রাসন। তেল আবিবের দাবি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। এরই মধ্যে হামলা চালানো হয়েছে সামরিক বেসামরিক বিভিন্ন অবস্থানে। গেল 2 দিনে প্রায় 250 স্থাপনায় চলে হামলা। ধ্বংস করা হয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা বহু ফাইটার জেট, মিসাইল সিস্টেম, অস্ত্র তৈরির কারখানা ও গুদাম। লাতাকিয়া বন্দরেও চলে অভিযান। সরকার পতনের পর স্বাভাবিকভাবেই সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বাড়াবে। এই ইস্যুতে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই সিরিয়ায় অভিযানের পরিধি বাড়ানো হয়েছে। এদিকে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং হিজবুল্লাহর দাবি দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্কবহর। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে সম্ভব নয় সিরিয়ার রাজনৈতিক এবং প্রশাসনিক পুনর্গঠন। এর আগে গোলান উপত্যকার বাফার জোন পার হয়ে সিরীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার এলাকা দখলে নেয় ইসরায়েল। মোতায়েন করা হয় ট্যাঙ্কবহর। এদিকে সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।